হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস 6 এর বাংলার ফার্স্ট চ্যাপ্টার ভর দুপুরে। এই পুরো চ্যাপ্টারটা আজকের ভিডিওতে কমপ্লিট করানো হবে, বিষয় সংক্ষেপ, অনুশীলনী প্রশ্ন উত্তর সমস্ত কিছু একসাথে। সো দেখতে থাকো। আচ্ছা, প্রথমে আমি কবিতাটি পড়ে দিচ্ছি। ভর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওই যে অশ্বত্থ গাছটি, ও তো পথিক জনের ছাতা, তলায় ঘাসের গালছে খানি আদর করে পাতা, চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে, খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাঁধে ওই বড় নৌকাটি, কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, শুধুই কি আর মানুষ ঘুমোয়, যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে। এই রইল পুরো কবিতাটি। এইবার আমরা বিষয় সংক্ষেপটা পড়বো। দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে কবিতা থেকে আমরা এক অলস দুপুরের চিত্র দেখতে পাই। এক অশ্বত্থ গাছের বর্ণনা থেকে কবিতা শুরু। গ্রীষ্মের দুপুরে এই গাছ পথিকদের ছাতা হয়ে দাঁড়িয়ে আছে। কেউ যেন গাছটির নিচে ঘাসের গালিচাটিও খুব আদর করে পেতে রেখেছে। দূরে গরু বাছুর চড়ছে এবং গাছের তলায় শুয়ে রাখাল দেখছে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। নদীর ধারে একটি বড় নৌকা বাঁধা আছে, আর সেই নৌকার মধ্যে খড়ের আটি বোঝাই করা রয়েছে, কিন্তু কোনো মানুষের দেখা নেই। ভর দুপুরে এই নৌকাটিও যেন বিশ্রাম নিচ্ছে, চারিদিকে নিশ্চুপ পরিবেশ, কেউ কোথাও নেই, বাতাস শুধু মিহিন ধুলো ওড়াচ্ছে। আলোচ্য কবিতাটির মূল বিষয় হলো গ্রীষ্মের এক দুপুরে গোটা বিশ্বভুবন ঘুমাচ্ছে আঁচল পেতে। যার এই বিষয়টি অনুভব করার মতো ক্ষমতা আছে সে বুঝতে পারবে বা অনুভব করতে পারবে মানুষ ও প্রকৃতির ক্লান্তির ফল হিসেবে তার শূন্যতার সৃষ্টি হয়েছে পরিবেশে। এই রইল বিষয় সংক্ষেপ। বিষয় সংক্ষেপের মধ্য দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন যে একটি গ্রীষ্মের অলস দুপুরের একটি গ্রাম্য চিত্র, মানে গ্রামের দুপুরের গ্রাম্য পরিবেশের এক অলস দুপুরের চিত্র লেখক তুলে ধরেছেন। এবার আমরা চলে আসবো অনুশীলনী প্রশ্ন উত্তরে। অশ্বত্থ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন? অশ্বত্থ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কারণ, দেখো, গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছটি ছাতার মতো মানুষকে ছায়া দিচ্ছে এবং আশ্রয় দিচ্ছে। তার নিচে দাঁড়িয়ে পথিকেরা কিছুক্ষণের জন্য হলেও নিজেদেরকে রোদ থেকে আড়াল করতে পারছে, তাই গাছটিকে পথিক জনের ছাতা বলা হয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। এক মিনিট। নেক্সট কোয়েশ্চেন বলছে, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? রাখাল রাগ হয়ে গেছে, তবে রাখালরা গাছের তলায় শুয়ে দেখছিল যে কিভাবে মেঘগুলো ভেসে ভেসে আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। থার্ড কোশ্চেন, নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? নদীর ধারে যে দৃশ্যটি কবিতায় ফুটে উঠেছে তা হলো শুকনো খড়ের আঁটি, খোলের মধ্যে বোঝাই করে একটি বড় নৌকা নদীর ধারে বাঁধা রয়েছে। এইবার আমাদের কাছে রয়েছে শব্দার্থ, প্রত্যেকটার অর্থ বলতে হবে। আচ্ছা, গালচে কার্পেট, খোল ফাঁপা আবরণ, মিহিন সূক্ষ্ম। একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে। তৃণ এর অর্থ ঘাস, তটিনী নদী, গোরক্ষক রাখাল, পৃথিবী বিশ্বভুবন জলধর মেঘ। আচ্ছা, এইবার এসো। আচ্ছা, এইবার এসো, বিশেষ্যগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করতে হবে। ঘাস ঘেঁষো। আচ্ছা, রাখাল রাখালিয়া, আকাশ আকাশী, মাঠ মেঠো, আদর আদুরে, গাছ গেছো, লোক লৌকিক। হলো? চলো এইবার আমরা করব উপসর্গ যোগ করে, শব্দগুলোর সাথে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করতে হবে। নদ নদী উপনদী, আদর অনাদর, বাতাস সুবাতাস। এরপর আমাদের কাজ উদ্দেশ্য এবং বিধেয়কে চিহ্নিত করে যেটুকু অংশ উদ্দেশ্য সেই অংশটাকে সম্প্রসারণ করতে হবে। উদ্দেশ্য আর বিধেয় আমি আগের দিনই বলেছি। উদ্দেশ্য হলো যে যেখানে উদ্দেশ্য মানে আমরা যাকে উদ্দেশ্য করে কিছু বলছি সে
আর বিধেয় মানে হচ্ছে যা বলছি সেটা। তো আমরা এবার কি বলবো? উদ্দেশ্য মানে হচ্ছে, উদ্দেশ্য মানে যাকে বলছি, তাহলে ওই যে অশ্বত্থ গাছটি, ও তো পথিক জনের ছাতা। উদ্দেশ্য কোনটা? এই যে অশ্বত্থ গাছটি, এটা হচ্ছে একটি উদ্দেশ্য। এই অংশটাকে আমাকে এবার সম্প্রসারিত করতে বা বড় করতে হবে। অশ্বত্থ গাছটি বহুদিনের পুরনো, এই সম্প্রসারণটা করলাম। কেউ কোথাও নিয়ে বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। উদ্দেশ্য কেউ, সম্প্রসারণ করলে বৃদ্ধাকে কেউ সাহায্য করতে এগিয়ে এলো না। হলো? আচ্ছা, এর পরেরটা, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। কে ঘুমোচ্ছে? বিশ্বভুবন। তাহলে সম্প্রসারণ করতে হয় বিশ্বভুবনকে নিয়ে। ভর দুপুরে কবিতায় বিশ্বভুবন ঘুমাচ্ছে। এরপরে আমরা চলে এসো বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন দুটি শব্দ দুটি একত্র উপস্থিতি রয়েছে, যাদের অর্থ একই এমন পাঁচটি নতুন শব্দ তৈরি করো। তাহলে কি করব আমরা এবার? কাজকর্ম, এটা একটা। ব্যথা বেদনা, বিশ্ব জগৎ, নদ নদী, বাড়ি ঘর, এই প্রত্যেকটার কাজকর্ম এই দুটো একই। ব্যথা বেদনা দুটোর মানে একই। বিশ্ব আর জগৎ এই দুটোর মিনিংও এক। নদ নদী এটার মিনিংও এক। বাড়ি ঘর এই দুটোর মিনিংও প্রায় এক। তাই সমার্থক শব্দকে এক জায়গায় এনে আমরা কি করলাম? একটা শব্দ তৈরি করলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমাদেরকে বলেছে, ওই যে অশ্বত্থ গাছটি, এই অংশে ওই একটি দূরত্ববাচক সর্বনাম। আরো কয়েকটি সর্বনামের উদাহরণ দাও। কি হবে? এখানে হবে তাহা, উহা, সেটা, ওগুলি ইত্যাদি। এগুলো সব দূরত্ববাচক সর্বনাম। 9 নম্বরে বলছে পথিক জনের ছাতা সম্বন্ধ পদটি চিহ্নিত করো। কবিতায় থাকা সম্বন্ধ পদ খুঁজে লেখো আর নতুন সম্বন্ধ পদ যুক্ত শব্দ তৈরি করো। এই যে ঘাসের গালচে খানি, পথের পথিক, গাছের তলায়, খড়ের আটি ইত্যাদি। 10 নম্বরে কি বলছে? ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকাকে। নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে এক বচন বোঝানো হয়েছে। এইরকম একটি মাত্র এক বচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহার হতে পারে? কি কি হতে পারে? দেখো, এক মিনিট। হ্যাঁ, বাড়িটা, এখানে টা। মুখখানি, এখানে খানি। বইখানা, এখানে খানা। অর্থাৎ আমরা শব্দের শেষে কোন নির্দেশকটা বসিয়ে বোঝাতে পারি যে এটা এক বচন। পরের কোশ্চেনও একই, যে আমরা কোন শব্দ বসিয়ে বোঝাতে পারি এটা বহু বচন। দেখবে আমরা বৃন্দ, কোন শব্দের শেষে বৃন্দ, গুলো, তারপরে রা, রাশি, পুঞ্জ, এগুলো যোগ করে আমরা বহু বচন করি, এবং টি, খানি, খানা এগুলো যোগ করে এক বচন করি। যেমন লোকটি মানে একজন লোক, লোকগুলো মানে অনেকগুলো লোক। এরপরে দেখো, এই যেমন উদাহরণ দিয়েছি যে কবিতা থেকে আমরা বহু বচনের প্রয়োগ দেখতে পাই, এমন শব্দ খুঁজে নিয়ে লেখো। শব্দকে কি কি ভাবে আমরা বহু বচনের রূপ দিতে পারি তার উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। মেঘগুলো, লোকগুলো, কাদের ইত্যাদি। হলো? শব্দকে বহুবচন করতে আমরা শব্দের শেষে রাশি, দল, মালা, বৃন্দ, বর্গ, পুঞ্জ, রা ইত্যাদি যোগ করতে পারি। যেমন ছাত্রবৃন্দ, জলরাশি, মেঘমালা, পারিষদ বর্গ ইত্যাদি। এইবার আমাদের 12 নম্বরে আসছে প্রশ্ন। প্রশ্নতে কি বলেছে? আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। এই কবির এমন ভাবনার কারণ কি? ভর দুপুরে কবিতায় কবি প্রকৃতির যে রূপ দেখেছেন তাতে তার মনে হয়েছে প্রকৃতি এতটাই নিষ্ঠুর যেন এই সময় জগৎ ঘুমের দেশে ঢলে পড়েছে। রাখালের উদাসীনতা, নদীর ধারে নৌকা এবং পড়শিদের ঘুমিয়ে থাকা, এই সব নিয়ে যেন সমগ্র পৃথিবী নিদ্রায় আচ্ছন্ন। নেক্সট কোশ্চেনে বলেছে, দেখো, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার যে অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়, কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন? ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলায় গ্রীষ্মকালের এক নিশ্চুপ দুপুরে ছবি ফুটে উঠেছে। লেখক তার সহজ সরল বর্ণনার মধ্য দিয়ে কবিতায় তা ফুটিয়ে তুলেছেন। গ্রামের মাঝখানে একটি অশ্বত্থ গাছ, যেটি মানুষকে বা পথিকজনকে ক্লান্তির থেকে বাঁচাচ্ছে, এবং তার তলায় ঘাসের গালচে আদর করে পাতা রয়েছে। কবির মনে হয়েছে প্রকৃতি যেন পথিকদের বিশ্রামের জন্য সবুজ ঘাসের বিছানাটি পেতে রেখেছে। রাখাল ছেলে গাছের তলায় শুয়ে দেখছে কিভাবে মেঘগুলো আকাশ ছুঁয়ে যাচ্ছে। নদীর ধারে খড়ের আঁটি বোঝাই নৌকাটি অলস হয়ে বাঁধা আছে। সমগ্র পৃথিবী গভীর ঘুমে মগ্ন। এভাবেই কবি গ্রীষ্মকালের এক অলস দুপুরের চিত্র ফুটিয়ে তুলেছে।
দেখো এই অবধি তোমাদের এই চ্যাপ্টারটা শেষ, মানে ক্লাস 6 এর বাংলার ফার্স্ট চ্যাপ্টার ভর দুপুরে এই চ্যাপ্টারটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে আজকের এই চ্যাপ্টার কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও নোটিফিকেশন যাতে সবার আগে তোমার কাছে চলে যায় তার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কোনো সাবজেক্টের বিষয়ে প্রয়োজন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। টাটা।